গর্ভাশয়ের ভেতরে যে বিশেষ টিস্যু থেকে ডিম্বক বা বীজ তৈরি হয় তাকে বলে অমরা বা প্লাসেন্টা। আচ্ছা। আর সেই অমরা আর তার উপর থাকা বীজগুলো ঠিক কিভাবে সাজানো থাকবে সেই ডিজাইন বা স্থাপত্যটাকেই অমরা বিন্যাস বলে। মার্জিনাল বা একপ্রান্তীয়। পাতাটার ছবি দেখেই আমার মটরশুঁটির কথা মনে হচ্ছে। হ্যাঁ, এটা সবচেয়ে ক্লাসিক উদাহরণগুলোর একটা। মার্জিনাল বিন্যাসে গর্ভাশয়টা হয় একটাই চেম্বার বা প্রকোষ্ঠের, ধরুন একটা লম্বা ঘরের মতো। আচ্ছা। আর সেই ঘরের এক পাশের দেয়াল ঘেঁষে একটা সেলাইয়ের মতো লাইন বরাবর অমরাটা থাকে। ডিম্বক বা মোটরদানাগুলো সেই লাইনের উপর একের পর এক বসে থাকে। আমাদের হাতের নোটে মটরশুঁটি আর শিমের উদাহরণ দেওয়া আছে, যা একদম নিখুঁত। এই ডিজাইনটা দেখতে খুব সরল মনে হচ্ছে। এর কি কোনো বিশেষ সুবিধা বা অসুবিধা আছে? মানে প্রকৃতি কেন এই সরল ডিজাইনটা বেছে নিল? এটা একটা দারুণ প্রশ্ন। এর সবচেয়ে বড় সুবিধা হল এর সরলতা। একটা ছুটি তৈরি করতে আর বীজগুলোকে এক লাইনে সাজাতে গাছের কিন্তু তুলনামূলকভাবে কম শক্তি খরচ হয়। তা তো বটেই। আর যখন বীজ পেকে যায় তখন সুটিটা শুকিয়ে গিয়ে ওই সেলাই বরাবরই ফেটে যায়, ফলে বীজগুলো সহজে ছড়িয়ে পড়তে পারে। তবে এর একটা দুর্বলতাও আছে। কিরকম? যেহেতু একটাই চেম্বার আর বীজগুলো একদম কিনারে থাকে, তাই বাইরের আঘাত বা পোকামাকড়ের আক্রমণ থেকে এরা তুলনামূলকভাবে কম সুরক্ষিত। তার মানে এটা একটা হাই রিস্ক হাই রিওয়ার্ড ধরনের কৌশল। ছড়ানো সহজ কিন্তু সুরক্ষা কম। আচ্ছা, তাহলে এমন কি কোনো ডিজাইন আছে যেখানে সুরক্ষাটাই মূল লক্ষ্য? অবশ্যই আছে। আর এই প্রশ্নটাই আমাদের পরের বিন্যাসটার দিকে নিয়ে যাচ্ছে, এক্সাইল বা অক্ষীয় অমরা বিন্যাস। ভাবুন তো, একটা সুরক্ষিত দুর্গের কথা। দুর্গ? হ্যাঁ, অক্ষীয় বিন্যাসে গর্ভাশয়টা একটা চেম্বারের থাকে না, বরং দেয়াল দিয়ে একাধিক প্রকোষ্ঠে ভাগ করা থাকে। আর এই প্রত্যেকটা প্রকোষ্ঠের একদম কেন্দ্রে একটা কেন্দ্রীয় অক্ষকে ঘিরে বীজগুলো থাকে। এক মিনিট। আপনি যখন বলছেন দেয়াল দিয়ে ভাগ করা ঘর আর তার মাঝে বীজ, আমার চোখের সামনে একটা কাটা ঢেঁড়ুস বেসে উঠছে। ওই যে তারার মতো খাঁজগুলো। একেবারে তাই, আপনি ঠিক ধরেছেন। ঢ্যাঁড়স বা জবা ফুলের ফল কাটলে যে তারা বা চাকার মতো গঠন দেখা যায়, তার কারণই হল এই অক্ষীয় বিন্যাস। ও আচ্ছা। প্রত্যেকটা কোণা হল এক একটা সুরক্ষিত চেম্বার, আর বীজগুলো ফলের একদম গভীরে কেন্দ্রে সুরক্ষিত থাকে, বাইরের দুনিয়া থেকে অনেকটা দূরে। তার মানে এখানে প্রায়োরিটি হল সেফটি ফার্স্ট। বীজগুলোকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। মার্জিনালে ঠিক উল্টো। একদম। এই বিন্যাসের সুবিধা হল ফলের একটা অংশ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলেও অন্য প্রকোষ্ঠের বীজগুলো সুরক্ষিত থাকার সম্ভাবনা থাকে। খুব ইন্টারেস্টিং। তার মানে ঢেঁড়সের ভেতরের ওই দেয়ালগুলোর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আচ্ছা, আমি ভাবছিলাম এমন কোনো ডিজাইন কি আছে যেখানে বীজগুলো মাঝখানে তো থাকে, কিন্তু তাদের আলাদা করার জন্য কোনো দেয়াল থাকে না, একটা ওপেন প্ল্যান ব্যবস্থার মতো? দারুণ একটা ভাবনা। আর প্রকৃতিতেও ঠিক এমন একটা ডিজাইন আছে। একে বলা হয় মুক্ত মধ্য বা ফ্রি সেন্ট্রাল অমরা বিন্যাস। মুক্তমধ্য? হ্যাঁ, এখানে অক্ষীয় বিন্যাসের মতোই বীজগুলো মাঝখানে একটা স্তম্ভকে ঘিরে থাকে, কিন্তু তাদের আলাদা করার জন্য কোনো দেয়াল বা বিভেদক প্রাচীর থাকে না। পুরো গর্ভাশয়টাই একটা বড় চেম্বার। তার মানে এখানে কেন্দ্রীয় সুরক্ষাটা আছে কিন্তু কোনো দেয়ালের কড়াকড়ি নেই। এটা তো বেশ অদ্ভুত একটা কম্বিনেশন। এর উদাহরণ কি হতে পারে? আমাদের নোট অনুযায়ী এর একটা চমৎকার উদাহরণ হল ননিয়া শাক। এছাড়া ফুলের দোকানে যে কার্নেশন বা ডায়ান্থাস ফুল দেখা যায়, তাদের ফলের মধ্যেও এই বিন্যাস খুব স্পষ্ট। বাহ! তাহলে আমরা দেখলাম কিনারে থাকা বীজ, কেন্দ্রে সুরক্ষিত থাকা বীজ, আবার দেওয়াল ছাড়া কেন্দ্রে থাকা বীজ। যাবৎ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু বীজগুলো গর্ভাশয়ের মাঝখানের দিকেই থেকেছে। প্রকৃতি কি কখনো এই নিয়মটা ভাঙে? মানে এমন কি কোনো ডিজাইন আছে যেখানে বীজগুলোকে একদম দেওয়ালের দিকে ঠেলে দেওয়া হয়? আছে, আর এটাই তো প্রকৃতির ডিজাইনের বৈচিত্র্য। এই বিন্যাসটাকে বলা হয় প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। প্যারাইটাল? হ্যাঁ, প্যারাইটাল শব্দটা এসেছে প্যারাইটিস থেকে, যার মানে দেওয়াল। এখানে নাম শুনেই বোঝা যাচ্ছে ডিম্বকগুলো কেন্দ্রীয় অক্ষের বদলে গর্ভাশয়ের ভেতরের পরিধি বা প্রাচীরের গায়ে লেগে থাকে। তার মানে বীজগুলো কেন্দ্রে সুরক্ষিত পরিবেশ ছেড়ে একদম কিনারায় চলে আসছে। কিন্তু কেন? এর পিছনে কি যুক্তি থাকতে পারে? এর একটা সম্ভাব্য কারণ হতে পারে বীজের সংখ্যা বাড়ানো।
কেন্দ্রে একটা ছোট জায়গায় তো অনেক বীজের সংকুলান নাও হতে পারে, কিন্তু পরিধি বা দেয়ালের সারফেস এরিয়া অনেক বেশি, তাই সেখানে অনেক বেশি সংখ্যক ডিম্বক ধারণ করা সম্ভব। ঠিক তো, আমাদের নোটের উদাহরণগুলো তো শশা আর লাউ। শশা কাটলে তো তাই দেখা যায়, বীজগুলো কেন্দ্রের ফাঁকা অংশটাকে ঘিরে বাইরের দিকের মাংসল অংশের গায়ে লেগে থাকে। হ্যাঁ, এটাই প্যারাইটাল বিন্যাস। এর একটা ট্রেড অফ আছে। বীজগুলো যেহেতু পরিধির দিকে থাকে, তাই তারা অক্ষীয় বিন্যাসের মতো ততটা সুরক্ষিত নয়। কিন্তু যখন কোনো প্রাণী ফলটা খায় বা ফলটা ফেটে যায়, তখন বীজগুলো খুব সহজে ছড়িয়ে পড়তে পারে। সুতরাং এখানে কৌশলটা হলো অনেক বেশি বীজ তৈরি করা এবং তাদের সহজে ছড়িয়ে পড়তে সাহায্য করা। দারুণ। তাহলে প্রত্যেকটা ডিজাইনের পেছনেই একটা নির্দিষ্ট উদ্দেশ্য আর সুবিধা অসুবিধার হিসাব আছে। আচ্ছা, এরপরের যে বিন্যাসটা ছবি দেওয়া আছে, সুপারফিশিয়াল বা গাত্রীয়, সেটা দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো নিয়মই নেই, বীজগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, এটাকে প্রকৃতির ম্যাক্সিমালিস্ট ডিজাইন বলা যেতে পারে। সুপারফিশিয়াল বা গাত্রীয় অমরা বিন্যাসে গর্ভাশয়টা একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে, কিন্তু অমরা শুধু কেন্দ্রে বা দেয়ালে সীমাবদ্ধ থাকে না। তাহলে কোথায় থাকে? এক্ষেত্রে প্রকোষ্ঠের ভেতরের প্রাচীর এবং বিভেদক প্রাচীরের পুরো গা জুড়ে অমরা থাকে। ফলে মনে হয় যেন ডিম্বকগুলো সব জায়গায় গিজগিজ করছে। এর মানে হলো বীজ ধারণ করার জন্য 1 ইঞ্চি জায়গাও নষ্ট করা যাবে না। এর উদাহরণগুলো তো খুব সুন্দর, শাপলা আর পদ্ম। আমার মনে আছে ছোটবেলায় শাপলার ফল, যেটাকে আমরা ঢ্যাব বলতাম, হ্যাঁ, সেটা ভেঙে ভেতরের নরম বীজগুলো খেতে খুব ভালো লাগত। তখন তো বুঝিনি যে এর ভেতরে এমন একটা জটিল জ্যামিতি লুকিয়ে আছে। খুব সুন্দর একটা স্মৃতি। আর ওই অভিজ্ঞতাটাই এই বিন্যাসের সেরা ব্যাখ্যা। শাপলা বা পদ্মের ফলে যে এত অসংখ্য বীজ থাকে, তা এই ধরনের অমরা বিন্যাসের কারণেই সম্ভব হয়। এখানে উদ্দেশ্য খুব পরিষ্কার, যত বেশি সম্ভব বীজ তৈরি করা। অবিশ্বাস্য। মটরশুঁটি সরল এক লাইন থেকে শুরু করে শাপলার এই জটিল নেটওয়ার্ক পর্যন্ত কত বৈচিত্র্য। আচ্ছা, এই পাতায় সবশেষে দুটো ছোট কিন্তু খুব আলাদা ধরনের বিন্যাসের ছবি দেওয়া আছে, বেসাল এবং এপিক্যাল। হ্যাঁ, এগুলোতে মনে হচ্ছে অনেকগুলো নয়, বরং শুধু একটাই ডিম্বক রয়েছে। ঠিক তাই। এতক্ষণ আমরা যে ডিজাইনগুলো নিয়ে কথা বললাম, সেগুলো ছিল মূলত অনেকগুলো বীজ তৈরির কৌশল। কিন্তু কিছু উদ্ভিদ ঠিক তার উল্টো পথে হাঁটে। তারা কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে বিশ্বাস করে। আচ্ছা, ইন্টারেস্টিং। এই দুটো বিন্যাস, বেসাল ও এপিক্যাল, সাধারণত সেই সব উদ্ভিদে দেখা যায় যারা তাদের সমস্ত শক্তি একটি বা দুটি বীজের পেছনে বিনিয়োগ করে। তাহলে বেসাল বা মূলীয় বিন্যাসটা ঠিক কেমন? বেসাল বা মূলীয় অমরা বিন্যাসে গর্ভাশয়ের একদম গোড়া বা ভিত্তি থেকে একটি মাত্র ডিম্বক তৈরি হয়। ছবিটাতেও খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। যেমন ধরুন, সূর্যমুখী ফুল বা ধানের ক্ষেত্রে এই বিন্যাস দেখা যায়। ও, সূর্যমুখী তার সমস্ত শক্তি দিয়ে একটা বড় এবং পুষ্টিকর বীজ তৈরি করে। আর এপিক্যাল বা শীর্ষজ বিন্যাসটা তাহলে এর ঠিক উল্টো। হ্যাঁ, কৌশলটা একই, একটি বীজে মনোযোগ দেওয়া, কিন্তু অবস্থানটা ভিন্ন। এপিক্যাল বা শীর্ষজ অমরা বিন্যাসে ডিম্বকটি গর্ভাশয়ের শীর্ষ বা ওপরের অংশ থেকে উৎপন্ন হয় এবং নিচের দিকে ঝুলে থাকে। তার মানে দুটো ক্ষেত্রেই গাছ তার সমস্ত সম্পদ একটা মাত্র উত্তরসূরির জন্য খরচ করছে। একদম, যাতে তার টিকে থাকা নিশ্চিত হয়। এটা প্রকৃতির আরেকটা ভিন্ন ধরনের স্ট্র্যাটেজি। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? আমরা শুধু কয়েকটা নাম, একপ্রান্তীয়, বক্ষীয়, মুক্তমধ্য, এগুলো শিখলাম না, বরং আমরা দেখলাম যে এগুলো আসলে উদ্ভিদের বংশ বিস্তারের এক একটা ভিন্ন ভিন্ন দর্শন। ঠিক। কোনোটা সরলতার উপর জোর দেয়, কোনোটা দুর্গের মতো সুরক্ষার উপর, কোনোটা সংখ্যা বাড়ানোর উপর, আবার কোনোটা একটা মাত্র বীজের পেছনে সর্বস্ব বিনিয়োগ করার উপর।